বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পদার্থবিজ্ঞান অংশের যে বিশেষ কার্যক্রমটি চলছিল তার ধারাবাহিকতায় এখন আমরা রিভিশনমূলক একটি অধ্যায় আমরা পর্যালোচনা করব, সেটি হলো পর্যাবৃত্ত গতি। এটি পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রের 8ম অধ্যায়। তো পর্যাবৃত্ত গতি কাকে বলে এটি আমরা গতি অধ্যায়েও পড়ে আসছি, যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে বারবার একই সময় পর পর যদি কোনো একটি কণা অতিক্রম করে তাহলে তার গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণার গতিপথটা যদি সরলরৈখিক হয় তাহলে এবং ত্বরণ যদি সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় তবে সেই গতিকে বলা হবে সরল স্পন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তো আমাদের এটি সরল দোলকের গতি, কম্পনশীল সুরশলাকার গতি, গিটারের তারের গতি ইত্যাদি এগুলোর উদাহরণ হিসেবে আসে। আর পর্যাবৃত্ত গতি হিসেবে আমরা সবচেয়ে ভালো উদাহরণ দিতে পারি ঘড়ির কাঁটার গতি। এরপর আমাদের এই পর্যাবৃত্ত গতির যে গতিশীল কোন একটি তরঙ্গ নিয়ে আমরা চিন্তা করি, যে এই গতিশীল তরঙ্গটি যদি সময়ের সাপেক্ষে সামনের দিকে আন্দোলিত হয়ে অগ্রসর হয় তাহলে তার স্থানিক পর্যায়ক্রম অথবা কালিক পর্যায়ক্রম এই দুটি অপশন থেকে আমরা কিন্তু বিষয়টাকে ভাবতে পারি। তো স্থানিক মানে একটা নির্দিষ্ট স্থানে তার একটি বিস্তার, কৌণিক কম্পাঙ্ক এবং ওই স্থানে মাধ্যমের কণাগুলোর আন্দোলিত অবস্থান এগুলো মিলে সেই তরঙ্গের কিন্তু একটি সমীকরণ আমরা ক্যালকুলেট করতে পারবো। সেখানে দেখা যাবে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরপর একই দশার পুনরাবৃত্তি ঘটবে। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে এই ও বিন্দুতে এর যে দশা ঠিক তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দূরত্বে বি বিন্দুতে গিয়ে এই তরঙ্গের দশা কিন্তু সেম হবে। একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এই তরঙ্গের একই দশার পুনরাবৃত্তি হয়ে আসা, সেই বিষয়টি হলো তোমার স্থানিক পর্যায়ক্রম। এরপরে দেখা হবে কালিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রমের ক্ষেত্রে আমাদের মূল আলোচনায় আসবে হলো সেটি যে কাল অনুসারে পরিবর্তন করা। কাল অনুসারে কি পরিবর্তনটি হবে সেটি হলো একটা নির্দিষ্ট সময় পর পর একই ধরনের পর্যাবৃত্ত গতির সিনড্রোমটি পুনরায় আগমন করা। তো সেই সময়টি কত হবে? সেই সময়টি হবে পর্যায়কালের সমতুল্য পরিমাণ, অর্থাৎ পর্যায়কাল যা হবে ঠিক সেই তম সেকেন্ড পর পর একই প্রকার তরঙ্গের একই প্রকার শক্তির পুনরাবৃত্তি ঘটে। তো যেহেতু এটা কালের সাথে সংশ্লিষ্ট সেই জন্য এটি কালিক পর্যায়ক্রম হিসেবে উল্লেখ করা হয়। তো স্থানিকের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাকে নেওয়া হয়েছে, আর কালিকের ক্ষেত্রে তোমার নেওয়া হবে পর্যায়কাল টি কে। তো আশা করি এটা বুঝতে পারছো, কালিক এবং স্থানিক এটাতে কোনো প্রবলেম আছে কি? না স্যার। আচ্ছা, আমি তারপর একটু ছোট ছোট কিছু কিছু ভাঙা ভাঙা তথ্যগুলো তোমাকে একটু শেয়ার করি। সেটা হলো স্থানিক পর্যায়ের ক্ষেত্রে এখানে তুমি একটু খেয়াল করো, এই জায়গাতে হবে কিন্তু ল্যামডা ভাগ 4, এখানে কিন্তু হবে ল্যামডা ভাগ 2, এখানে হবে কিন্তু 3 ল্যামডা ভাগ 4, এখানে কিন্তু ফুল ল্যামডা। বুঝতে পারছো? জি স্যার। ল্যামডার অবস্থানগত ভাবে যেটা আসবে আর কি। আর কালিকের ক্ষেত্রে কি হবে দেখো, কালিকের ক্ষেত্রে যদি দশা পার্থক্য ধরো তাহলে এখানে কত তোমার 90 ডিগ্রি, তারপরে এখানে আসে 100 না স্যার, হচ্ছে যে হ্যাঁ এখানে তো 90 হবে, এখানে তো 90। এই জায়গায় ও দশা হ্যাঁ হিসেবে হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, জি 90, স্যার জি স্যার জি স্যার, ওই জায়গায় 90 হবে, এখানে তারপর এসে হবে পাই হবে, 180, তারপরে
হ্যাঁ 180, এখানে হবে হলো 270, জি স্যার। আর এখানে হবে তারপর হবে 360। 360। হ্যাঁ এটা হলো মানে কোণ ধরে দশা। আর যদি আমি সময় ধরে বলি তাহলে এটা সময়ের 4/1 হ্যাঁ পর্যায়কালের। এখানে হবে হলো অর্ধেক, এখানে এই জায়গায় কত হবে 4/3, আর এখানে হবে ফুল। ঠিক আছে, অর্থাৎ এক আমাদের সময় এবং হলো দশার বিষয়ের সাথে যেহেতু দশার বিষয়টা কিন্তু এখানে ছোট ছোট করে উল্লেখ করা আছে, দেখছো খেয়াল করে কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানে মানে কৌণিক দশাগুলো উল্লেখ করা আছে, এই জন্য আমি হ্যাঁ দুটেই বলে দিলাম। তো এখানে আসলে কালিক এবং স্থানিক কথাটা এই জন্য লেখা হয়েছে, তোমার মনে আছে কি যে ওই যে ব্যতিচারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে একাধিক তরঙ্গ এক জায়গায় পরস্পরের ওপর আপতিত হলে সেই ঘটনার নাম হলো ব্যতিচার। ব্যতিচারের ক্ষেত্রে মূল ভিউটা হলো যে কখনো তরঙ্গ সমদশায় কখনো বিপরীত দশায় মিলিত হয়। তো সমদশায় মিলিত হলে শক্তিশালী হচ্ছে, বিপরীত দশায় মিলিত হলে শক্তি কম হচ্ছে। তো ওই জায়গায় হয় কি একটা নির্দিষ্ট সময় পর পর এই ঘটনা ঘটে, আবার কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট মানে ব্যবধান পর পর এই ঘটনা ঘটে। হুম, তো যখন নির্দিষ্ট দূরত্ব পর পর এই ঘটনা ঘটে তখন সেটা কিন্তু স্থান ব্যতিচার। আর যখন নির্দিষ্ট সময় পর পর এটি ঘটে তাহলে তাহলে সেটিকে কালিক। হ্যাঁ এখন বুঝতে পারছো কি ওই জায়গায় কিন্তু এই ভিউটা ছিল এরকম। যাই হোক, আমরা ওই বিষয়টি যখন আবার পড়বো তখন হয়তো পর্যালোচনা আবার ইনশাল্লাহ করব। তো স্থানিক আর কালিকের ব্যাপারটা অনেকটা এরকম, মানে একটাতে স্থানগত ভাবে ব্যবধান ধরা, আর একটাতে কি কাল ধরে, কাল মানে সময় ধরে এটির হিসাব করা আর কি। হ্যাঁ আচ্ছা, এখন আমরা দেখব পর্যায়বৃত্ত গতি, যার সংজ্ঞা আমি অলরেডি দিয়েছি, যে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যে গতির পুনরাবৃত্তি ঘটে সেটি হলো পর্যায়বৃত্ত গতি। এই যে পৃথিবীর চারদিকে আহ, চাঁদের গতি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তার সেটার গতি, এগুলো সবই কি পর্যায়বৃত্ত গতি। আবার এটি যদি তোমার একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে এটি চলাচল করে, যে সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং তার গতিবেগটা সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে সেটিকে বলা হবে সরল স্পন্দিত স্পন্দন গতি, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। তো হুম, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা নির্দিষ্ট স্পিডে কিন্তু এটি মুভ করবে, এবং যেখানে যে দিকে বল প্রয়োগ করা হবে তার স্পিড বা তার গতিটা হবে কিন্তু তার ঠিক উল্টা দিকে। যেহেতু প্রয়োগকৃত বলের উল্টা দিকে এটি কাজ করে, সেজন্য কিন্তু এখানে মাইনাস চিহ্ন আসে। অর্থাৎ এফ ফেরিজিয়াস হলো তোমার এক্স। হুম, তো এই কারণে এই বলটাকে প্রত্যয়নী বল বলা হয়। তার প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক, এবং তো আমরা এখন এখানে মনে হয় কম্পমান সুশলাকার গতি বিষয়ে উল্লেখ করা আছে। তো এটি 4 ডিগ্রি এর কম দোলনে যদি দোলে তাহলে সেক্ষেত্রে এর সংকোচন প্রসারণের শক্তিটাই হবে তোমার এই সরল সন্ধিত স্পন্দন গতির মূল ভিউটা আসবে আর কি, হুম, বা তার একটা সাধারণ মডিউল হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো। এখন সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য, যেহেতু এটি সরল সন্ধিত স্পন্দন গতি তার মানে এর গতিপথটা হবে সরল রৈখিক। এটি যেহেতু একটা পর্যাবৃত্ত গতি সুতরাং পর্যাবৃত্ত গতির বিষয়টি এখানে থাকবে। তো সরল দোলকের গতির আরেকটি নাম হলো তোমার সরল দোল গতি বা স্পন্দন গতি। হুম, আর আগের কথায় আসবে সাম্যাবস্থান থেকে এটি কি বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তো এই বিষয়টির পাশাপাশি আমরা যেটা দেখব ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আর এই এর যে তরঙ্গটা হয় সেটি হলো সাইনের তরঙ্গ হয়। এই মোটামুটি এখানকার মূল বিষয়টা জি স্যার। জেনে রাখার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে সব সরল দোল গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল দোল গতি নয়।
আসলে সরল দোল গতি মানে হলো গতিপথটা সরল রৈখিক সাম্যাবস্থান থেকে ত্বরণের সরণ সাম্যাবস্থান থেকে ত্বরণের সমানুপাতিক। এই বৈশিষ্ট্যগুলো যারা ধারণ করে তাদের ক্ষেত্রে এই ভিউটা চলে আসবে। তা আমরা কিন্তু সকল ক্ষেত্রেই কোনো কিছুর কম্পন হলেই যে এটি সরল দোলকের গতি সেটি কিন্তু বলতে পারবো না। হ্যাঁ। কারণ সরল দোলকের গতি হতে গেলে তার যে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেটি তাকে অনুসরণ করার পরেই এটি বলা যাবে। হুম। তো এখানে উদাহরণ দেওয়া আছে পার্থক্য হিসেবে যে তোমার তুমি দেখো পর্যাবৃত্ত গতি এবং হলো কি স্পন্দন গতি। তো প্রথমে মানে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা দিলে যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ এই এটা কি হবে, গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে সে বারবার অতিক্রম করবে। অন্যদিকে স্পন্দন গতি যদি হয় তাহলে তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে সে মানে একদিকে অতিক্রম করবে আর তার স্পন্দন কালের অন্য সময়ে সে বিপরীত দিকে এটি অগ্রসর হবে। স্পন্দনের ব্যাপারটাই হলো যাওয়া এবং আসা নিয়ে। তো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা সকল স্পন্দন গতি কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয়। পর্যাবৃত্ত গতির উদাহরণ হিসেবে দেওয়া আছে আর স্পন্দন গতির উদাহরণ দেওয়া আছে। আমার মনে হয় যে আমাদের পর্যাবৃত্ত আর স্পন্দন গতির বিষয়টি আশা করি কোনো সমস্যা হবে না। তো এখন আমাদের এই যে সরল দোলক সংক্রান্ত বেশ কিছু সংজ্ঞামূলক অংশ আছে, এখানে একটু খালি জাস্ট দেখে দিই। এটা কি বব, এখানে যে সুতা দেখা যাচ্ছে এটা কি কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে এই সুতার দৈর্ঘ্য ছোট হাতের এল, আর কার্যকরী দৈর্ঘ্য হিসেবে এখানে এটার বেলায় আর লেখা হচ্ছে। তাহলে এই যে আর প্লাস হলো এল, এটা হচ্ছে মোট দৈর্ঘ্য, হ্যাঁ মানে এটা মোট হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, হ্যাঁ মোট হ্যাঁ। দৈর্ঘ্য। বিস্তার মানে এই যে মাঝখানের এই সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকের দূরত্ব, সেটা হলো বিস্তার। কৌণিক বিস্তার মানে এখানে যে মানে কোণ তৈরি করছে সেটা কৌণিক বিস্তার। দোলনকাল মানে এটি একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়কে বলা হয় তা হলো দোলনকাল। ঠিক আছে কি, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। জি স্যার। আমার মনে হয় যে আমরা এই স্বরসন্ধিত গতির এই প্রাথমিক যে ধারণাগুলো সেটা ক্লিয়ার। এখানে আরো অন্যান্য যে সাধারণ সংজ্ঞাগুলো আছে এর ম্যাক্সিমাম তুমি জানো। যেমন আছে কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে যতবার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে। তারপরে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক মানে একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে এটি ঘুরবে, প্রতি সেকেন্ডে যতবার ঘুরবে সেটি তার কৌণিক কম্পাঙ্ক। তারপরে আছে কৌণিক কম্পাঙ্কের ভৌত তাৎপর্য। এটি একটি স্কেলার রাশি, এটি কৌণিক বেগের সমান, এর আবর্তন কালের পরিমাণটা তোমার টুয়াইস পাই হলে আমরা এখানে অনায়াসে কিন্তু ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ভাগ টি এটা লিখতে পারি। যাই হোক, তারপর আরো কিছু কিছু রিলেশন আছে যে রিলেশন গুলো আমাদের সবসময় মনে রাখা উচিত। সেটি হলো তোমার এই যে কৌণিক কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু টুয়াইস পাই গুণন হলো সাধারণ কম্পাঙ্ক। তারপরে আছে কৌণিক কম্পাঙ্ক পর্যায়ক্রমিক ঘটনার ক্ষেত্রে ঘটবে। এরপরে আমাদের মূল পড়ায় আসছে দশা। দশা মানে হলো কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুর সার্বিক অবস্থাকে বলা হয় দশা। কম্পমান কোনো বস্তু করা যে কোনো মুহূর্তের তার বেগ, ত্বরণ, সরণ, ওই কণাটির বিশেষ অবস্থান সবকিছু মিলে হলো তোমার দশা। তো আদি দশা বলে যদি একটি কথা লেখা হয় তার মানে বুঝতে হবে যে এটি আদি বেগ শূন্য। তো আমাদের তাহলে দশা পর্যন্ত ক্লিয়ার তো আশা করি। জি স্যার। এটা এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা ফাইন।
তাহলে আমরা এই যে বেসিক সংক্রান্ত যে দ্বিতীয় ধাপের যে আলোচনাটি সেটা ইনশাল্লাহ শেষ করছি। এরপর আমরা পরবর্তী ধাপ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।